এই দেখো পাপা কিন্ডার জয় এনেছে। থ্যাংক ইউ বলো। এখন নয়, এখন সকালবেলা খুলে দেয় কেউ। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, রাধে রাধে। হাত তুলে বলো। হ্যাঁ বলে দাও, কৃষ্ণ মন্ত্রটা পাঠ করে নাও। হাত জোর করে কৃষ্ণ মন্ত্র পাঠ করে নাও। প্রণাম করো, প্রণাম করো। হয়েছে তো? হ্যাঁ, সুপ্রভাত। শরীরটা ঠিক লাগছে বাবা? হ্যাঁ, ও বাবা সোনা মা, একটু বেটার ফিল করছো বাবা? হ্যাঁ, চলো, সব গবলু ভাই সব ভালো করে দেবে। চলো ওঠো। হ্যাঁ, আমি আগের থেকে একটু ভালো আছি। কিন্ডার জয় নিয়ে, কিন্ডার জয়টা সবাইকে দেখিয়ে দাও। রাধে রাধে, নমস্কার। সবাই কেমন আছেন? অসমা ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সকল বন্ধুদের জানাই শুভ সকাল। আজ হচ্ছে 12 শুক্রবার, আর এখান থেকে ঘুম থেকে উঠে পড়েছি। মামামের তো আগের ব্লগে বলেছি খুবই শরীর খারাপ। কালকে রাত্রে আবার ইমার্জেন্সি হয়ে গিয়েছিল, তাকে আবার নিয়ে ডক্টরের কাছে যেতে হয়েছিল। তার অক্সিজেনের অভাব হচ্ছিল, আর এতটাই বুকে সর্দি বসে গিয়েছিল। তার নেবুলাইজার বাড়িতে দেওয়া হচ্ছিল কিন্তু হচ্ছিল না। তাকে আবার গ্যাস দিতে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল। আবার রাত্রে ডক্টর দেখিয়ে আনতে বাড়িতে তো সবাই কান্নাকানি পড়ে গিয়েছিল, এতটাই শরীর খারাপ হয়েছিল। কেন ডক্টর ফোন করে বলেছিল তাকে হসপিটালাইজড করতে, কিন্তু আমি নিয়ে দৌড়ে আমি বলে আপনি আগে দেখুন, তারপরে সিদ্ধান্ত নেব হসপিটালে নিয়ে যাব কি না। তাই নিয়ে যেতে ডক্টরবাবু দেখে গ্যাস ট্যাস দিয়ে নেবুলাইজার দিয়ে আর আবার ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বললো কোনো ভয়ের কিছু নেই, যদি ইমার্জেন্সি কোনো কিছু হয় রাত্রে আমাকে ফোন করবেন, আপনি বাড়িতে নিয়ে যান, আশা করি সেরকম কিছু হবে না। মেডিসিন দেওয়া আছে, আর যা যা যেরকমভাবে মেডিসিন দিয়েছি সেইভাবে বাড়িতে খাওয়ান। আর বাড়িতেও গ্যাসটা ঠিক মতন দেওয়ার টাইমে টাইমে দিন, তাহলে ঠিক হয়ে যাবে। তা বাড়িতে নিয়ে এসে অনেক কষ্টে তাকে ফের বাড়িতে নিয়ে এসে 3বার 4বার গ্যাস দিয়ে আর মেডিসিন রাত্রে দিয়ে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়াতে আমার গোপালের ইচ্ছায় আশা করি অনেকটা আজকের মাম্মাম বেটার। ঘুম থেকে উঠতেই আমার গোপাল গোপলু সোনাদের ইচ্ছায় বেশ অনেকটাই সুস্থ। আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটা মানে অনেকটা কেটে গেছে, যে হয়তো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠাকুরের ইচ্ছা আজকে সে অনেকটা সুস্থ। আর এখানে দেখুন বাজার দোকান সব এসে গিয়েছে। ওদিকে কয়েকদিন ধরে সেরকম মাছ চিংড়ি আসেনি, আর বৃহস্পতিবারও কালকে গিয়েছে, তাই আজকে 2-3 রকমের মাছ এসছে বাজার থেকে। চিংড়ি, কাঁংড়া, ভোলা মাছ, আর ওটা কী মাছ আমি ঠিক নাম জানি না, নদীর একটা মাছটা নিয়ে এসছে। যাই হোক, আর এখানে মামামকে মাছ টাছগুলো সব মা কেটে দেবে বলেছে, আমি সবজি পাতিগুলো কাটতে বসে গিয়েছি। আর এখানে মামামকে একটা ডাব কেটে দেবো। প্রচণ্ড কাশছে, ভাবলাম দেখি সব রকমের ট্রিটমেন্ট করে দেখি, তাই একটা ডাব তাই মামামকে কেটে দেব, দিয়ে আর আমি আমার কাজ করব। এই দেখুন ডাবটায় প্রচুর জল হয়েছে, ডাবটা এত সুন্দর, ডাবের মধ্যে যেমন কচি ডাব তেমন 1 গ্লাস জল হয়েছে ডাবটা। খুব ভালো ডাবটা, আর ডাবটা একদম চামচ দিয়ে যেই কাটতে গিয়েছি একদম ডাবে এতটাই ভর্তি জল ছিল, মানে চারিদিকে জলগুলো ছিটকে পড়ে গিয়েছে।
যাই হোক, সব সবজিপাতি মাছ টাছ কেটে বেছে ধুয়ে সব রকমের মাছ এসেছে। আর এটা আমোদি মাছ না কী মাছ বেশ বলে আমি জানি না। আর এখানে মামামের জন্য এসেছে কাতলা কাটা, দেশি কাতলা কাটা, মামামের একটু পেঁপে, সব রকমের সবজি, সব রকমের ভেজিটেবল দিয়ে একদম ওকে একদম পুষ্টিকর স্বাস্থ্যকর ঝোল। কদিন এখন আমাদের সঙ্গে ঝোলই খেত, কিন্তু এখন থেকেই কয়েকদিন 1 মাস 2 মাস ওর আলাদা ঝোল করে দেবো যাতে ওর শরীরটা ঠিক হয়। আর বাচ্চাদের যখন শরীরটা খারাপ হয় তখন ইমিউনিটিয়াম কমের অভাবেই শরীরটা খারাপ হয়। আমি কদিন ধরে বুঝতেই পারছিলাম, কারণ ও কোনো ফল টল খেতে চাইছিল না, খাবার দাবার ঠিক মতন খেতে চাইছিল না। তখনই আমার মনে একটু সন্দেহ হয়েছিল যে এবার না শরীরটা খারাপ করে, কিন্তু ওর তো চাপা সর্দি করেছিল, আমি ওই জন্য বুঝতে পারিনি। ওর নাকে কোনো দিন সর্দি বা কোনো দিন জ্বর টর এসেছে এমন নয়, ভিতরে ভিতরে সর্দি করে বুকের মধ্যে সর্দিটা বসে গিয়েছিল, তাই হচ্ছে আমি বুঝতে পারিনি। আর ওই জন্যই এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো। যাই হোক, এখন হচ্ছে আমার গোপু সোনাদের ইচ্ছা, তার বোন এখন অনেকটা বেটার ফিল করছে, অনেকটা সুস্থ। যাই হোক, তাদের প্রতি আমার বিশ্বাস যে আশা করি অনেক বড় কিছু হবে না, সব সময় সব কিছু থেকে উদ্ধার করে নেবে। যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখুন মাছগুলো সমস্ত সব আমি ভেজে নিয়েছি, 2-3 রকমের মাছ। আর এখানে কাঁকড়াগুলোও ভাজতে বসিয়ে দিয়েছে। কাঁকড়াগুলো বেশ অল্প ছিল বলে তাই আর আলাদা করে কিছু করলাম না। কাঁকড়াগুলো ভেজে তার মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো, কালো জিরে সব রকম দিয়ে, আর যেহেতু মামামের শরীর খারাপ না, তাড়াহুড়ো করছিলাম, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। মামামকে ট্রিটমেন্ট করে সমস্ত মামামকে গোছগাছ করে রান্নাঘরে আসতে আমার প্রায় 1টা বেজে গিয়েছিল। আর এসে তাড়াহুড়ো করছিলাম যে কীভাবে শর্টকাটে রান্না করা যায়। আর যেহেতু আজ 2-3 দিন মাছ টাছ সেরকম হয়নি, তাই আজ 3-4 রকমের মাছ এসেছে, কিন্তু সব কিছু রান্না করতে গিয়ে অনেকটা বেলা হয়ে যাবে বলে তাড়াহুড়ো করে ভাবছিলাম কীভাবে শর্টকাটে হয়। তাই কাঁকড়া মাছ সমস্ত সব কাঁকড়া টাংড়াগুলো ভালো করে ভেজে নিয়ে তারই মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে চাপা দিয়ে দিয়ে কষিয়ে আর হচ্ছে জল ঢেলে, আর এতেই হচ্ছে আমি ভোলা মাছগুলো দিয়ে আর গায়ে গায়ে তরকারি করে নেবো। আলাদাভাবে কিছু করব না, যেহেতু অল্প কাঁকড়া অল্প অল্প সব রকমের, তাই আলাদাভাবে আর কিছু করিনি। এখানে সমস্ত মশলা কষিয়ে মাছ দিয়ে ঝোল আর কাঁকড়া একসঙ্গে দিয়ে ঝোলটা করে নিয়েছিলাম। আর এই দেখুন ঝোলটা আমার হয়ে গেছে, ঝোলটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এখানে যেগুলো যা সবজিপাতি কেটেছিলাম, একটু পুঁই শাক, কুমড়ো কেটে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে বানাবো বলে। আর মামামের তো সব রকমের সবজি দিয়ে মামামের আলাদা কাতলা কাটা দিয়ে ঝোল করে নিয়েছি। আর এখানে নদীর যে আমোদি মাছটা নিয়ে এসছে সেটাই ঝাল করব। প্রথমে আমি ভুলে গিয়েছিলাম ওটা কী মাছ, তারপরে মাকে জিজ্ঞাসা করতে মা বলল ওটা হচ্ছে নদীর আমোদি মাছ বলে। যাই হোক, মাছটাকে ঝাল করব। মাছটা নাকি প্রচণ্ড কাঁটা, আমি তো এই মাছ কোনো দিন খাইনি। আর নিয়ে আসে খুব কম নিয়ে আসে, তখনই মা বলে যে ভাজা রেখে দাও, কিন্তু মা আজকে বললো একটু কড়া করে ঝাল করো। তাই এখানে হচ্ছে টমেটো, এখানে পেঁয়াজ, সব রকমের তরকারি, যেহেতু পুঁই শাকেও পেঁয়াজ পড়বে আর কাঁকড়া ভোলা মাছ তো তাতেও মানে পেঁয়াজ পড়বে, তাই এখানে এই মাছটা আমি আর পেঁয়াজ দিলাম না। আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভালো করে মশলা কষিয়ে আদা জিরে টিরে দিয়ে আর এই ঝালটা এইভাবে করেছি, যেরকম তেল ঝাল করে মোরলা মাছের যেমন ঝাল হয় আমাদের মাছটা সেইভাবে ঝাল করেছি। আমাদের মাছের ঝালটাও হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে দেবো। এখানে একটু কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে করব। আর যেহেতু আজকে দেরি হয়ে গেছিলো আর আমি আজ কোনো মানে যে কাঁকড়া চিংড়ি এগুলো তো চচ্চড়িরই মাছ বেশিরভাগ, তাই এখানে আমি আর তুলব না, একেবারে মশলার সঙ্গেই সব ভেজে কষিয়ে নিয়ে ঝাঁটাঝাঁট করে নেবো। রান্নাবান্নাগুলো যেদিন যা দেরি হয়ে যায় সেদিন সেই প্রসেসেই রান্নাবান্না করি। আর এদিকে মাম্মামকে খাইয়ে দাইয়ে তরকারি বসিয়ে দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়ে মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চেষ্টা করছিলাম মাম্মাম যতক্ষণ ঘুমায় ততক্ষণ রান্নাবান্না সেরে নেবো, নাহলে বাচ্চাদের শরীর খারাপ হলে না প্রচণ্ড জ্ঞান জ্ঞান করে আর পায়ে পায়ে জোড়ায়, আর নিজেদেরও কাজ করতে অসুবিধা হয়। তাই মাম্মামকে আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েই তবে রান্নাঘরে এসেছি। আর যেহেতু আমাদের ব্যবসাদার, আর একটু বেলাতেই খাওয়া দাওয়া হয়, তাই দোকান থেকে আপনার দাদাভাইও আসে অনেকটা বেলায়, বাবা হচ্ছে আমার শ্বশুরমশাই সব বেলায় আসে, তাই হচ্ছে একটু দেরি করে রান্না হলেও কোনো অসুবিধা নেই। একটু তাড়াতাড়ি হলে সমস্ত কাজবাজ সেরে নিয়ে একটু রেস্ট নিয়েই সবাইকে খেতে দেওয়া করা, বাচ্চাদের একটু দেখাশোনা করা, কিন্তু আজকের তো আর হয়েই উঠলো না। সারা রাত জাগা মাম্মামকে নিয়ে, তাই এর উপরে সকাল থেকে উঠে কাজের তাড়া, এতটাই কাজের তাড়া মাম্মাম আর সংসার নিয়ে আমি যেন নাটা জামটা হয়ে যাচ্ছি।
আর এই দেখুন কথা বলতে বলতে এখানে পুঁই শাকের চচ্চড়িটাও হয়ে গিয়েছে, সব রকম রান্নাবান্না হয়ে গেছে। আজকের এই পর্যন্ত ব্লগটি এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।